আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ধারাবাহিকভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো নিয়মিত দিয়ে আসছিলাম সেটার মাঝখানে কিছুটা ব্রেকডাউন হয়েছে। আপনারা জানেন আমাদের দেশে প্রায় দীর্ঘ 2 মাস একটা হচ্ছে কি আন্দোলন সংগ্রামের একটা মাস ছিল, বিপ্লবের একটা মাস ছিল, আবার হচ্ছে কি পরবর্তী সময়ে প্রাকৃতিক যে বিপর্যয় ছিল, বিশেষ করে বন্যা কবলিত যে হিসাবটা, সেই দুইটা বিষয়ের কারণে মাঝখানে দীর্ঘদিন নিজের কিছু ব্যস্ততা ছিল এবং প্রাকৃতিক বিপর্যয়, দেশের পরিস্থিতি, সার্বিক সমস্যার কারণে আমার ক্লাস নেওয়া হয়ে উঠছিল না। তো আমি আপনাদের সামনে আবার আসলাম। আমাদের যে নিয়মিত যে ধারাবাহিক যে ভিডিও আমরা ক্লাস দিচ্ছিলাম সেটার প্রেক্ষাপটে আমরা আবারও ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো নিয়মিত আপলোড করব। সো আমি প্রথমত আপনারা জানেন আমার পোস্টিং ফুলগাজী সরকারি কলেজ ফেনী। আমাদের এই সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে সেই বন্যাতে আমাদের ফেনীর ফুলগাজীতে খুব বেশি মানুষ ভয়াবহ দুর্বিষহ জীবনযাপন করছে এবং আমার নিজেরও 3 জন কলিগ, আমরা যেই বাসায় থাকতাম ওখানে পানি বন্ধ ছিল প্রায় দীর্ঘ 4 দিন পরে। ওদেরকে কোনো যোগাযোগ ছিল না, তারা ওখান থেকে কোনোভাবেই কোনো রকম 4 দিন পরে তাদের সাথে যোগাযোগ করা বা তারা ওখান থেকে রেস্কিউড হয়ে এসেছে। তো এইসব ঘটনার প্রেক্ষিতে আমার ক্লাস নেওয়া বা আমার ইউটিউব চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আমি কার্যক্রম চলমান ছিল সবগুলো বিষয়ে কিছুটা দিন একটু দূরে ছিলাম। সো আমরা ইনশাল্লাহ এই সময় থেকে আমরা আবারও আমাদের ক্লাসগুলো নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করব এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে আমরা ক্লাসগুলো দিয়ে থাকব। আপনাদের একটা বিষয় জেনে রাখি, আপনাদের জন্য আমার একটা জিওগ্রাফি বই, বিসিএস সিলেবাসের আলোকে জিওগ্রাফি বই লেখার কাজ চলমান রয়েছে। আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বইটা আপনাদের হাতে যাবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আজকের যেই ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব তার পরবর্তী সময়ে আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আপলোড দিব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে কি ফারাক্কাবাদ। হ্যাঁ, যে ফারাক্কাবাদটা নিয়ে বাংলাদেশ ভারত যেই রাজনৈতিক যে ভূ রাজনৈতিক যে সমস্যা, সেই দ্বন্দ্ব এবং দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হয়ে আসছে এবং পানি বন্টন চুক্তি নিয়ে এর আগেও আমি একটা তিস্তা চুক্তি নিয়ে ক্লাস দিয়েছিলাম। আপনারা প্রায় 1 লাখের বেশি মানুষ আমার এই তিস্তা চুক্তি, তিস্তা ব্যারেজ যে প্রকল্প ছিল সেই জায়গাতে ভারত, চায়না এবং বাংলাদেশের যেই ভূমিকা এবং রাজনৈতিক যে ইতিহাস, প্রেক্ষাপট, বর্তমান পরিকল্পনা, সেই বিষয়গুলো নিয়ে ওখানে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। আমার ওই ক্লাসটা অনেকেই দেখেছেন এবং আমার অনেক দিনের পরিশ্রমের ফসল ছিল আমার ওই ক্লাসটা। তো আজকেও আমি আপনাদের সামনে যে ফারাক্কাবাদের ক্লাসটা নিয়ে এসেছি, আমি দীর্ঘ কয়েকদিন ধরে এটা নিয়ে গবেষণা করছি, পড়াশোনা করছি। আপনাদের জন্য এই ফারাক্কাবাদের বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করছি, বিশেষত বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইভা এই সংক্রান্ত টপিককে সামনে রেখে আমি এটা উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত আমি এই ফারাক্কাবাদের আলোচনাকে আমি 2 ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে কি আলোচনা, একটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল যে ভূ রাজনৈতিক যে ভৌগোলিক লোকেশন যেটা আছে সেই লোকেশনটা। আমি প্রথমত মানচিত্রটা আপনাকে বুঝিয়ে উপস্থাপন করার চেষ্টা করব, পরে আমি ব্যাখ্যাটাতে যাব। প্রথমত আমার যে বাংলাদেশের মানচিত্র দেখেছেন সেই বাংলাদেশের মানচিত্র দিয়ে আমি বাংলাদেশের নদ নদী, এর আগে যে বাংলাদেশের নদ নদীর যে চ্যাপ্টারের ক্লাস, বাংলাদেশের উপজাতির ক্লাস এবং বাংলাদেশের তিস্তা প্রকল্প, বিভিন্ন বিষয়ে আমাদের মানচিত্র নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করেছি। আমার এই মানচিত্রের আজকের যে মানচিত্র সেটা উপস্থাপন করেছে আমার বউ। আমি এতদিন ধরে আমি নিজেই উপস্থাপন করতাম, আমার মানচিত্রটা আমার বউ যেহেতু উপস্থাপন করছে তাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই ফারাক্কাবাদের এই যে বাংলাদেশের এই ফারাক্কা যে বাঁধটা ছিল, এই বাঁধটা আমি যে জিনিসগুলো আগে আপনারা ম্যাপটা সুন্দর করে বুঝবেন, তারপর হচ্ছে কি ঘটনাগুলো আমি উপস্থাপন করব ক্রমান্বয়ে। পুরা ক্লাসটা ভিডিও দেখবেন, তাহলে আপনার কাছে বোধগম্য হবে। ফারাক্কাবাদ মূলত ভারতের যে গঙ্গা নদী আছে এবং সেই গঙ্গা নদীর উপর এই ফারাক্কাবাদ নির্মিত, যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এই পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে মূলত চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ আছে, শিবগঞ্জ যেটা বৃহত্তর রাজশাহী দ্বারা হয়, সেই শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা এবং বৃহত্তর রাজশাহী বিভাগ দিয়ে পদ্মা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে, সেই বাংলাদেশে প্রবেশ করার যে শিবগঞ্জ জেলা আছে, সেই থানা আছে, সেটা থেকে শিবগঞ্জ থেকে এই ফারাক্কাবাদের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার।
প্রথম প্রশ্ন যদি এমসিকিউ হয় সেটা হচ্ছে কি ফারাক্কাবাদ বাংলাদেশ সীমানা থেকে কত দূরে অবস্থিত? 18 কিলোমিটার দূরে অবস্থিত। সেই ফারাক্কাটা হচ্ছে কি ভারতের একটা জায়গা হচ্ছে কি মুর্শিদাবাদ আর একটা হচ্ছে কি মালদা, এই দুইটা জায়গাকে বিভক্ত করে ফারাক্কাবাদ, মুর্শিদাবাদ এবং মালদা নামক স্থানে এই ফারাক্কাবাদটা ভারত নির্মাণ করে এই জায়গাতে। এই নির্মাণ করে যেটা বাংলাদেশের সীমানা থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই ফারাক্কাবাদের যেই অবস্থানটা এখানে আছে তার পাশে একটা, আমি আরেকটা ডায়াগ্রাম আপনারা দেখছেন, সেটা হচ্ছে কি এই ফারাক্কাবাদের যেটাকে ফারাক্কা ফিডার খাল বলা হচ্ছে, যেই খাল দিয়ে তারা ফারাক্কাই গঙ্গা নদীতে বাদ দিয়ে ফারাক্কাবাদটা দিয়ে তারা আরেকটা নদী প্রবাহ যুক্ত করে, যেটা ফারাক্কা ফিডার খাল, যেটা হুগলি নদীতে এসে যুক্ত করে। এই হুগলি নদীর প্রবাহটা তারা কলকাতা বন্দরে নিয়ে যায়। মূলত এই ফারাক্কাবাদটা নির্মাণ করে তারা এই জায়গাতে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। মূলত আমাদের যেটা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন, পানির প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো নির্মাণ করা যায়। ফারাক্কাকে কাজে লাগিয়েও ইন্ডিয়া এখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এখন এইখানে যেই ঘটনাটা ঘটেছে, এটা এখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের জন্য। এখানে যে ঘটনাটা তারা করেছে সেটা হচ্ছে কি ফারাক্কা যে ফিডার খালটা তারা নির্মাণ করেছে সেটা হচ্ছে কি এই জায়গা থেকে পানি প্রবাহ এদিকে নিয়ে গিয়ে তারা হুগলি নদীতে ট্রান্সফার করে। সেটা মূল কারণ ছিল তারা বলে যে কলকাতা বন্দরের যে নাব্যতা, কলকাতা বন্দরের যে পলি জমে যায়, সেই পলিটা সরিয়ে ওই জায়গায় যাতে বন্দরে জাহাজ নোঙ্গর করতে পারে, বড় বড় জাহাজগুলো আসতে পারে, কলকাতা বন্দরকে সচল রাখার জন্য তারা এই জায়গা থেকে পলিগুলা নিয়ে হুগলি নদী পার হয়ে তারা কলকাতা বন্দরটা পরিষ্কার করে বঙ্গোপসাগর বা নিচের দিকে নেমে ফেলার জন্য তারা এই ফারাক্কাবাদটা নির্মাণ করে বলে এটার ঐতিহাসিক প্রেক্ষাপটে তারা উপস্থাপন করেন। মূলত এই ফিডার খালটা নির্মাণ করা বা ফারাক্কাবাদের আগে আরেকটা খাল নির্মাণ করে হুগলি নদীতে কলকাতা বন্দর সচল রাখার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ব্রিটিশরা করেছিল। কারণ ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করে, ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরা উপমহাদেশ শাসন করে, তারা কলকাতা বন্দরটাই ছিল তাদের প্রধান কেন্দ্রবিন্দু। এই কলকাতা বন্দরকে সচল রাখার জন্য, কলকাতা বন্দরে তাদের জাহাজ ভিড়ানোর জন্য, তারা কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য তারা এই জায়গাতে কীভাবে এই কলকাতা বন্দরকে গভীর রাখা যায় সেটার প্রেক্ষাপটে তারা এই জায়গাতে ফিডার খাল খনন করে হুগলি নদী হয়ে কলকাতা বন্দরটাকে নিয়ন্ত্রণ করে চেষ্টা করেন। এটা ছিল আমাদের ডায়াগ্রামের মূল প্রেক্ষাপট। এখানে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, এদিকে মিজোরাম আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, মেঘালয় আছে। আমি আজকে ফারাক্কাবাদটা নিয়ে ক্লাস করার পিছনে আরেকটা কারণ হচ্ছে এখানে ত্রিপুরাতে যেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে যেই বন্যাটা হয়েছে, সেই বন্যার প্রেক্ষাপট বলা হচ্ছে কি ত্রিপুরার যে ডম্বুর বাঁধ আছে সেই ডম্বুর বাঁধ ভেঙে যাওয়ার প্রেক্ষাপট বলতেছে। অনেকেই প্রাকৃতিকভাবে এটার বৃষ্টিপাতের পরিমাণ যে যত মিলিমিটার হওয়ার কথা ছিল তার চেয়ে অধিক পরিমাণ বেড়ে যাওয়ার কথা বলা আছে। পাহাড়ি অঞ্চলের পানির নিচে নেমে আসছে, অনেকগুলো কারণ বলছে। এই প্রাকৃতিক বন্যার প্রেক্ষাপটের প্রেক্ষিতে ভারত কিছু না জানিয়ে আমাদের বাংলাদেশের উপর দিয়ে যে পানি ছেড়ে দিয়েছে, সেটার প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক যে সমস্যা, এই দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের উপর যেই বাঁধগুলো দেওয়া আছে, তিস্তা বাঁধ, ফারাক্কাবাদ, টিপাইমুখ বাঁধ, হ্যাঁ, এই যে পানি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ভারতের যে রাজনীতি, সেটার আলোকে আমার এই ফারাক্কাবাদটা নিয়ে আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে। এখন আমরা যে ফারাক্কাবাদের বর্ণনাটা জানবো এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে এই মূল জায়গাগুলোতে ঢুকব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন ফারাক্কাবাদের যে অবস্থানটা সেটা বলি। প্রথমত হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গের যে মালদহ এবং মুর্শিদাবাদ আছে সেখানে হচ্ছে কি ফারাক্কাবাদটা অবস্থিত, এটা আমি এখানে লিখেছি। এবং বাংলাদেশের শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে এই এলাকাটা ফারাক্কাবাদটা অবস্থিত, এই জিনিসটা আমি লিখলাম। এটা নির্মাণ কাজ শুরু হয় 61 সালে, 1961 এবং শেষ হয় 1974 সালে। কোনো জায়গায় এটাতে আরও কিছু সাল এবং আগে পিছিয়ে একটু আছে, কিন্তু বাস্তবিক অর্থে 61 এবং 74 এভাবে শুরু এবং শেষ বলে ধারণা করা হয়। এবং দৈর্ঘ্য হচ্ছে কি 2.24 কিলোমিটার এবং এটাতে মোট গেট আছে 109টি। এবং এটার ধরনটা কেমন, এই ফারাক্কাবাদটা মূলত শুধু এখানে একটা বাঁধ না, এটা একটা সড়ক সেতু এবং রেল সেতু হিসাবে এই ফারাক্কাবাদটা মানে নির্মাণ করা হয়। নিচে হচ্ছে কি পানির প্রবাহ আছে, উপরে হচ্ছে কি সড়ক এবং রেল যোগাযোগের ব্যবস্থা আছে। তাহলে ভারত এটাতে অনেক ধরনের সুবিধা পাচ্ছে, দুই অঞ্চলের সাথে যোগাযোগ করার একটা রাস্তা
সড়ক এবং রেল, যাতে নিচে হচ্ছে কি বাঁধটা দেওয়া আছে সহায়তা। এটার তারা যখন নির্মাণ করেছিল তারা প্রায় $1 বিলিয়ন খরচ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যে রাশিয়া আছে, এই রাশিয়ার সহায়তায় তারা এটা নির্মাণ করেছিল ফারাক্কা বাঁধটা। এখন এর কারণ হিসাবে কি ছিল, ফারাক্কাবাদের যে ঐতিহাসিক ফারাক্কাবাদের যে ঐতিহাসিক কারণ কি ছিল, তারা কিভাবে এটার মূল ভিত্তিটা কোথায় ছিল, কোন জায়গাতেই ধারণ মনে করলো তারা এখন আমাদের একটা ফারাক্কাবাদ, মানে এটার প্রথম সূচনাটা কেমন ছিল, সেটা হচ্ছে কি ব্রিটিশরা কলকাতা বন্দরে পানি অপসারণ করার জন্য ঘুরিয়ে হুগলি নদী হয়ে একটা ফিডার খাল খনন করার জন্য এই ফারাক্কাবাদ নির্মাণ করেন। এটার প্রাথমিক যে কারণ বা প্রাথমিক যে ইতিহাস, সেটা হচ্ছে কি ব্রিটিশদের কাছ থেকেই এই ধারণাটা শুরু হয়েছিল এবং পাকিস্তান আমলে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। ব্রিটিশরা শুরু করলেও পাকিস্তান আমলেও এটা যখন পাকিস্তান আমলে যখন এটা নিয়ে এই খালটা খনন করার বিষয়ে কথা বলে, তখন ভারতের সাথে পাকিস্তানের কিছুটা দ্বন্দ্ব তর্ক বিতর্ক চলে, কিন্তু পাকিস্তানের কোনো কথাই তারা তেমন শুনে। তারা ধীরে ধীরে এই পাকিস্তান আমলেও এই খনন কার্যটা শুরু করে এবং চলমান রাখে। তৃতীয় পর্যায়ে এসে দেখা যায় স্বাধীনতার পর, বিশেষ করে 74 সাল, আমরা জানি 1971 সালের স্বাধীনতার পরবর্তী সময়ে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন এই দেশটাকে তারা কোনো কিছু মনে না করে, কোনো কিছুর প্রতি তোয়াক্কা না করে তারা নিজেরাই এই ফারাক্কা বাঁধটা নির্মাণ করে ফেলল এবং এটার 74 সালের দিকে এটার সমাপ্তি ঘোষণা করে। এবং 74 সালে সমাপ্তি হওয়ার পর এটা কিভাবে চলবে এটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়। এখন 74 সালে এসে 74 সালের পরবর্তী সময় যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এই ফারাক্কা বাঁধের নিয়ে একটা চুক্তি হয় 1974 সালে, যেটা পানি বন্টন চুক্তি, সেটা 1974 সালের 16ই মে এই চুক্তিটা হয়। সেই চুক্তিতে কিছু কথা উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা গান্ধীর সাথে এই চুক্তিটা হয়। এই চুক্তিতে কিছু কথা বলা হয় যে বিষয়টা এমন যে যেহেতু একটা ফারাক্কা বাঁধ নিয়ে আলোচনাটা হচ্ছে, তখন তারা বলল যে এই চুক্তিটা এমনভাবে হচ্ছে, এটার মূল থিম হচ্ছে কি পরবর্তীতে কোনো ধরনের সমঝোতায় আমরা না পৌঁছানো পর্যন্ত এই চুক্তিটা এই জায়গায় স্টেবল থাকবে, এবং যদি কোনো গেট খুলে বা কোনো পানির প্রবাহ ছাড়বো বন্ধ করবো এই বিষয়ে যদি আসে, সেক্ষেত্রে আমরা নতুন করে একটা সমঝোতা স্মারক বা চুক্তি করে এটার কার্যক্রম চলমান হবে, বাস শুরু হবে। তো তারা কি করলো, উভয় দেশ একটা চুক্তিতে আসার আগ পর্যন্ত বাঁধটি বন্ধ থাকবে এরকম একটা কথা হয়। কিন্তু তারা পর্যায়ক্রমে দেখলো কি পরবর্তী সময়ে মানে 74, 75, 76 সাল সম্ভবত, কিন্তু তারা তারা বললো বাংলাদেশকে যে আমরা একটু পরীক্ষামূলকভাবে চালু করার জন্য এই বাঁধটা খুলবো, সেটা 10 দিনের জন্য। হ্যাঁ, তারা 10 দিনের জন্য বাংলাদেশের অনুমতি সাপেক্ষে এই গেটটা খুলে, ফারাক্কা বাঁধটা খুলে পরে তা বন্ধ করবে, এরকম তাদের একটা ছিল ওই সমঝোতা স্মারকে। কিন্তু কোনো ধরনের তোয়াক্কা না করে তারা ইন্ডিয়া যখন এই ফারাক্কা বাঁধটা কোনো ধরনের বন্ধ না করে, কোনো ধরনের সমঝোতা চুক্তির কোনো কিছু আলাপ আলোচনা না করে, তারা তাদের ইচ্ছে মতো বর্ষাকালে পানি পোড়াটা ছেড়ে দিচ্ছে, আর গ্রীষ্মকালে পানি জমিয়ে তারা তাদের মতো সেচ ব্যবস্থা তাদের প্রয়োজনে তাদের মতো করে চলমান রাখছে। আন্তর্জাতিক যে আইন আছে সেটার কোনো কিছু তোয়াক্কা না করে তারা ইচ্ছে মতো এই নদী শাসন করছে। এখন এই সমস্যার মধ্যেই বাংলাদেশে যখন এই সমস্যার মধ্যে পড়ে যায়, তখন বাংলাদেশ ভারতকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝাতে সক্ষম না হওয়ায় বাংলাদেশ জাতিসংঘের কাছে সমর্পণ করে বিষয়টা নিয়ে। জাতিসংঘের কাছে উপস্থাপন করে যে ভারত বাংলাদেশের যে ন্যায্য পানির হিস্সা, সেটা নিয়ে তারা কোনো ধরনের কথাবার্তা না বলে তারা নিজেদের মতো শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখে, বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে বন্যায় প্লাবিত করে আমাদের বাংলাদেশের সাথে ভারতের যেই প্রাকৃতিক যে বিপর্যয়, সেই জিনিসগুলা জাতিসংঘে বাংলাদেশ উপস্থাপন করেছে। জাতিসংঘ ভারতকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বাস্তবিক অর্থে ওখানে এগুলো কাগজে কলমে লেখা থাকলেও ভারত এটা নিয়ে কোনো ধরনের সমঝোতায় আসেনি বা জাতিসংঘের কোনো কথাই শোনেনি। তারা তাদের মতো করে এই যে প্রক্রিয়া, তারা ইচ্ছে মতো এটা গেট খুললো এবং বন্ধ করলো, তারা তাদের ইচ্ছে মতো এই কাজটা চলমান রাখলো। পরবর্তী সময়ে 1978 সাল, 1982 সাল, 1985 সাল, 1992 সাল, এই সময়গুলোতে ছোট ছোট অনেক সমঝোতা চুক্তি হয় এই ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে। যেমন জিয়াউর রহমান ছিল 78-এ, পরবর্তী এরশাদ সরকারের সময় এবং পরবর্তী সরকারের সময় অনেকগুলো চুক্তি করার চেষ্টা করলেও
ভারত আসলে সেগুলোর বিষয়ে কোনো পাত্তা দেয়নি, মানে এগুলাকে কোনো তারা গুরুত্বই দেয়নি এবং কারো কথাই না শুনে তারা তাদের নিজেদের মতো করে এই পানি বন্টনের প্রক্রিয়াটা চলমান রাখে। পরবর্তীতে 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন 96-তে একটা পানি বন্টন চুক্তি হয় 12 ডিসেম্বরে। সেই পানি বন্টন চুক্তিটা 30 বছর মেয়াদি ছিল। সেই 30 বছর মেয়াদি পানি বন্টন চুক্তি শেখ হাসিনার সাথে দেবগুড়ার ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই চুক্তিটা হয়। সেই চুক্তিতে বলা হয় যে ওই অঞ্চলে ফারাক্কাই মানে ওই জায়গাতে যদি 70,000 কিউসেক পানি থাকে, তখন বাংলাদেশ 50% পাবে, ভারত 50%, অর্থাৎ 35,000 কিউসেক পানি বাংলাদেশে পাবে আর 35,000 কিউসেক পানি ভারতে পাবে। প্রশ্ন হতে পারে কিউসেক, 1 কিউসেক মানে কত লিটার? 1 কিউসেক মানে হচ্ছে 28 সামথিং, মানে প্রায় 30 লিটারের কাছাকাছি 1 কিউসেক লিটার পানি সমান। তাহলে 70,000 কিউসেক পানি যদি এই অঞ্চলে থাকে, সেক্ষেত্রে 35,000 লিটার পানি, 35,000 কিউসেক পানি ভারত পাবে আর 35,000 কিউসেক পানি বাংলাদেশ পাবে। কিন্তু 35,000 কিউসেকের বেশি যদি পানি হয়ে যায়, সেক্ষেত্রে ভারত পাবে 40,000 কিউসেক পানি, আর যে অবশিষ্ট যা আছে সেই কিউসেক পানি পাবে বাংলাদেশ। কিন্তু এটা সমঝোতা 96 সালে যে চুক্তি হয়েছিল পানি বন্টন চুক্তি, সেই চুক্তিতে উল্লেখ থাকলেও বাস্তবে এটার কোনো রেজাল্ট আমরা দেখতে পাইনি এবং কখনো হয়নি। এবং এই জিনিসগুলো যখন ইচ্ছে মতো তারা বর্ষাকাল, বৃষ্টি যখন বেশি হয়, বর্ষাকাল যখন বেশি হয়, তখন উপর থেকে যখন পানি নামে, তখন পানির তারা বেশি পানি হয়ে গেলে তাদের এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার কারণে তাদের পানিগুলো ছেড়ে দেয়। আর বন্যা যখন শুষ্ক মৌসুম থাকে, তখন তারা কি করে, গেটগুলো লাগিয়ে দিয়ে ওই অঞ্চলে কৃষিকাজ, চাষাবাদ, তাপবিদ্যুৎ কেন্দ্র, তাদের যে জিনিসগুলো, তাদের যে উপকার হয়, যে সেই জিনিসগুলো নিয়ে তারা তাদের মতো করে পানিগুলো বন্ধ করে তারা তাদের উপকার করে। বাংলাদেশের এই অঞ্চলে শুষ্ক মৌসুম হয়ে পুরা নদীর এলাকা, তীরবর্তী অঞ্চল, পুরা অঞ্চল খরায় পরিণত হয় এবং উত্তরাঞ্চলে খরা চলে, যেখানে চাষাবাদের পরিমাণ, চাষবাস কিছু হয় না এবং পরবর্তী সময়ে ওই অঞ্চলে পানির পরিমাণ যা আছে সেটা দিয়ে তারা চাষবাস করে। ফারাক্কাবাদের ওদিকে নিচের দিকে, বাংলাদেশের বাটির দিকে যে এলাকা, সে এলাকায় বিরাট ক্ষতির সম্মুখীন হয়। এবং এই জিনিসগুলোর কারণে বাংলাদেশে যেই প্রভাবগুলো পড়লো, কী প্রভাব পড়লো? প্রথমত হচ্ছে কি, পদ্মার নাব্যতা হ্রাস করলো। পদ্মা নদীতে যেই পানির প্রবাহ ছিল, সেটা যখন ব্লক দেওয়া হলো, সেখানে সেই প্রবাহটা কী হয়ে গেল, গতিরোধ করার কারণে যে পদ্মার যে গভীরতা সেটা কমে গেল, মানে উপরের স্তরে পানির গভীরতা হ্রাস পেল। তারপর হচ্ছে কি, এই জায়গাতে পদ্মাতে, মানে ভারতের পরবর্তী যেখানে ফারাক্কাবাদ থেকে নিচে, পদ্মা নদীর নিচে আশেপাশে কিছু শাখা নদী সৃষ্টি হয়েছিল প্রাকৃতিকভাবে। এই প্রায় 49টা শাখা নদী এখানে বিলীন হয়ে যাবে, শুষ্ক হয়ে যায়, যেখানে কোনো আর নদীর অস্তিত্ব নেই। 3 নম্বর হচ্ছে কি, লবণাক্ততা বৃদ্ধি। অবশ্যই পানি যখন আসবে না, স্বাদু পানি যখন উপর থেকে নামবে না, তখন নিচ দিক থেকে তো আবার বঙ্গোপসাগর, এদিকে লবণাক্ততার পরিমাণ সামনের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আর পলিপ্রবাহ হ্রাস, পানি নামলে যে শুধু পানি নামে তা না, উপর থেকে পাহাড়ে যে পলি নামে, সেই পলিগুলো আমাদের কৃষি কাজে অনেক বেশি উপকার আসে। সেই পলিগুলার প্রবণতা হ্রাস পেয়ে থাকে এই ব্লকটা দেওয়ার কারণে, যার কারণে কৃষিজ উৎপাদন অনেকগুলা এলাকার যে কৃষিজ সম্পদের যে পরিমাণ বা উৎপাদনের যে পরিমাণ, সেটা অনেকাংশে হ্রাস করে। এবং এটাকে কেন্দ্র করে, পদ্মা নদীর আশেপাশে এলাকাকে কেন্দ্র করে যে কৃষি সম্পদ, মৎস্য সম্পদ আহরণ করে যে জীবিকা উৎপাদন করা হতো, নির্বাহ করা হতো, সেটার পরিমাণটা অনেকটা হ্রাস হয়ে থাকে। তারপর হচ্ছে কি, ভূগর্ভস্থ পানির পরিমাণ স্তর হ্রাস হয়ে যাওয়া। উপরস্থল পানি যখন শুষ্ক হয়ে যাচ্ছে, তখন ভূগর্ভস্থ যে পানির পরিমাণ, সেটাও আস্তে আস্তে লেভেলটা নিচে চলে গেছে। এবং 80,000 পরিবার বাস্তুহারা হয়ে যায় এই বন্যার পানিতে। যখন বিলীন হয়ে যায়, তখন দুই পাশের গ্রাম ভেঙে এটা নদীতে মিশে যায়, তখন 80,000 প্রায় পরিবার বাস্তুহারা হয় এবং পরিবেশগত বিশাল একটা বিপর্যয় চলে আসে, যেটার ক্ষেত্রে কোনো নদী যখন প্রাকৃতিকভাবে নির্দিষ্ট গতিপথে চলে, সেক্ষেত্রে অনেকগুলো জিনিস উপকার আসে। বিশেষ করে নদীতে, একটা নদী যখন প্রবাহমান উপর থেকে, যখন পাহাড় থেকে যখন নিচে নামে, তখন নদী তার নিজস্ব গতিতে চলে। সেক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে, তখন নদী বিরূপ আচরণ করে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। যখন এখানে নদীটা যখন বাদ দেওয়া হলো, তখন নদী নিচ থেকে প্রাকৃতিকভাবে যেই জিনিসটা চাচ্ছে,
সেই জিনিসটা আর হয়ে ওঠেনি। সেক্ষেত্রে সেই নদীটা কী হয়ে গেল, কিছুটা পথ ব্যতিক্রম হয়ে গেল, কিছুটা পথ চেঞ্জ হয়ে গেল। সেটার একটা বিষয় আমি বলি, এই যে এই নদীর গতিপথটার বিষয়টা একটু আমি বলি। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি, আমি এখানে এই ফিডার খালের পাশে আমি একটু এই জায়গাতে একটু আঁকা বাঁকা করে একটা এলাকা অঙ্কন করেছি। সেটা হচ্ছে কি দেখেন, এই ফারাক্কাবাদ হওয়ার আগে এখানে যে হুগলি নদীটা ছিল, এই হুগলি নদীর দূরত্বটা বা হুগলি নদীর আকৃতিটা ছিল অনেকটা সরল আকৃতির। কিন্তু ফারাক্কাবাদ নির্মাণ করার পরবর্তী সময়ে এই ফিডার খাল হয়ে হুগলি নদীর আকৃতিটা অনেকটা গতিপথটা চেঞ্জে গিয়ে এই দিকে চলে আসে। এখন এই দিকে চলে আসার ফলে যেই কারণটা দেখা দেয় সেটা হচ্ছে কি, এখানে যে পদ্মা নদী আছে, এই পদ্মা নদী এবং হুগলি নদীর মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা প্রাকৃতিকভাবে যখন ফারাক্কাবাদ নির্মাণ করা হয়নি এই অঞ্চলে, এটা 1961 সালের আগে বা ব্রিটিশ আমলে, হুগলি নদী এবং পদ্মা নদীর দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার মতো, 3 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এখন বর্তমান সময়ে এই হুগলি নদী এবং পদ্মা নদী দুই দিকে ভাঙন হয়ে যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার, আর মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব এখানে বিরাজমান। তার মানে বোঝা গেল আগামী 100 বছর আগে হুগলি নদী এবং পদ্মা নদীর দূরত্ব যেখানে 3 কিলোমিটার ছিল, 70 বছর পরে এসে দেখা যাচ্ছে সেটা অর্ধেক কমে গিয়েছে। তাহলে আগামী 50 বছর পরে দেখা যাবে কি, এই হুগলি নদী ভাঙতে বা পদ্মা নদী ভেঙে অনেকটা হুগলি নদীর সাথে মিলে যাবে। যদি এই নদীটা একসাথে মিলে যায়, সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে ফারাক্কাবাদে যে বাঁধটা নির্মাণ করা হয়েছে, ড্যামটা দেওয়া হয়েছে, সেটার কোনো আর বাস্তবতা থাকবে না। সো ভারত সরকার যেই কাজটা করেছে, তারা যেটার আলোকে এই ফারাক্কাবাদ নির্মাণ করেছে, বাস্তবিক অর্থে যে উপকার তারা করার চেষ্টা করেছে বা যেই উপকারের নিমিত্তে তারা নির্মাণ করেছে, তার চেয়ে বহুগুণ তারা অপকারের সৃষ্টি করেছে। নিজেরাই বিপদ তারা নিজেরাই ডেকে এনেছে। এইটা নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে কি, হ্যাঁ, বাংলাদেশের কী ক্ষতি এবং ভারতের কী ক্ষতি। ভারতের যে ক্ষতি এবং বাংলাদেশের ক্ষতির পরিমাণ আমি অলরেডি বলেছি, উপস্থাপন করেছি যে ক্ষতি হয়েছে, সেটা স্বাভাবিক ঘটনা যে বাংলাদেশের এই ক্ষতিগুলো হয়েছে। নর্মালি আপনি কোনো জায়গায় যখন বাদ দিবেন বা একটা দেশের সাথে দেশের উপর একটা দেশ, এটা হচ্ছে কি অনেকটা রাজনৈতিক ইস্যু হিসাবে উপস্থাপন করে, ভূরাজনৈতিক জিওপলিটিক্সকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে একটা দেশ আরেকটা দেশকে তারা কি করে, প্রভাব বিস্তার করার নিমিত্তে তারা এই কাজগুলো করে আসছে। সেক্ষেত্রে ভারতে বাংলাদেশে যে ক্ষতিগুলো আমরা হচ্ছি, সেটা তো হচ্ছি, এটা তো কোনো ইয়ে না। কিন্তু ভারত এই বার্তা দিয়ে যেই লাভের আশা তারা করেছে, সেই লাভের চেয়ে লসের পরিমাণ বাংলাদেশের চেয়ে বেশি হচ্ছে। সেটা জ্বলন্ত উদাহরণ কোন জায়গায় আমি বলি, এই ফারাক্কাবাদের আগে বিহার, মালদহ, মুর্শিদাবাদ, এই জায়গায় বিশেষ করে বিহার, প্রতি বছর এই বিহারে খুব বেশি পরিমাণ বন্যা হয়। যেই বন্যাটা যদি ফারাক্কাবাদ না দিত, বিহারের এইরকম বন্যা তারা হতো না। এবং ইভেন বিহারের যে মুখ্যমন্ত্রী ছিল নীতিশ কুমার, সেই নীতিশ কুমারও একটা সময় তার যে বাসভবন আছে, সেই বাসভবন থেকে তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে হয়েছে। তাহলে যেখানে তার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে একটা মানুষকে বন্যার কারণে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে, এরকম একটা পরিস্থিতি। এবং নীতিশ কুমার অনেকবার কেন্দ্রীয় সরকারকে বুঝিয়েছেন যে ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য, ফারাক্কাবাদ দরকার নেই, এই ফারাক্কাবাদ আমাদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি করছে, এই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই এই ফারাক্কাবাদের জিনিসগুলো আর বাস্তবতা কোনোভাবেই হয়ে উঠছে না। এখন যেই সমস্যাটা হচ্ছে কি, ভারতের ফারাক্কাবাদের যে ফারাক্কাবাদ নিয়ে আরেকটু বিষয় আমি উপস্থাপন করি। সেটা হচ্ছে কি, ফারাক্কাবাদ নিয়ে যেই বিষয়টা উপস্থাপন করি সেটা হচ্ছে কি, ফারাক্কাবাদ নিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে কি, সিআইএর যে প্রধান এই ফারাক্কাবাদ নিয়ে, এই ফারাক্কা নিয়ে গবেষণা আমি অনেকগুলো থিসিস পড়েছি। সেই থিসিসে কিছু কিছু জায়গায় একটা সিআইএর যে ছিল, সেই ইয়াতে দেখলাম যে ফারাক্কাবাদ নিয়ে সিআই একটা
প্রধান ছিল তখন 20 বছর আগে সম্ভবত, ওনার নাম ছিল ডুয়ান ইভান্স। ওনার একটা বই ছিল নর্থ ফ্রম ক্যালকাটা। এরকম একটা বইয়ে তিনি উপস্থাপন করেছেন, একটা কাল্পনিক গল্প তিনি ওই উপন্যাসে উপস্থাপন করেছেন এই ফারাক্কাবাদের আলোকে বাংলাদেশ ভারতের পানির সমস্যা নিয়ে। সেখানে তিনি উপস্থাপন করেছেন যে এই উপন্যাসে একটা কাল্পনিক গল্প এঁকেছেন। ওই গল্পে বললেন কি, ভারতের যে অঞ্চল ফারাক্কা রয়েছে সেই এলাকাতে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নামটা উল্লেখ করে নাই, পার্শ্ববর্তী ওই অঞ্চলের মানুষ 7 জন যুবক রাতের অন্ধকারে বুম ব্লাস্টিং করে এই ফারাক্কাবাদটা উড়িয়ে দিয়েছেন। এরকম একটা গল্পটা অনেক বিশাল আকার আছে, আরও সুন্দর করে দেওয়া আছে। আমি আপনাকে জাস্ট সারমর্মের মূল কথাটা বললাম। এই ফারাক্কাবাদটা উড়িয়ে দিয়েছেন। এই উড়িয়ে দেওয়ার ফলে বাংলাদেশে ফারাক্কাবাদের বাস্তবতা বা ফারাক্কাবাদের যেই ভারতের যে প্রভাব সেই জিনিসটা একেবারেই দূর হয়ে গেছে এবং বাংলাদেশের অবস্থা থেকে ভারত বিদ্বেষী বা ভারত বিমুখী যেই বিষয়গুলা এই ফারাক্কাবাদটা উড়িয়ে দিয়ে অনেক বেশি ত্বরান্বিত করেছে। এরকম করে জিনিসগুলো তিনি উপস্থাপন করেছেন। তাহলে এই যে 20 বছর 25 বছর আগে ফারাক্কাবাদ নিয়ে এই অঞ্চলের যে সিআইএ প্রধান, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সিআইএ প্রধান যে কথাটা লিখেছেন তার বইয়ে ডুয়ান ইভান্স, সেই উপন্যাসের কাল্পনিক গল্পের সাথে 2024 সালের স্লোগানে এই গল্পের মিল পাওয়া যায়। সেটা হচ্ছে কি যে কুমিল্লা খুলনার বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান উঠেছে এরকম যে বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স ভাঙতে পারে, এরকম একটা স্লোগান উঠেছে। তাহলে ওই যে ডুয়ান ইভান্স যে কথা বলেছিলেন যে বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স ভাঙতে পারে, তাহলে বাংলাদেশের এই অবস্থা থেকে সে ভারতকে হুমকি দেয়া, ভারত যদি বাংলাদেশের উপর এরকম প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাহলে 24 সালে এসে এই অঞ্চলের মানুষ তার যে শুধু যে ফারাক্কাবাদ না, তাদের উপরে যে প্রভাব বিস্তার করার জন্য একটা বিপরীতমুখী অবস্থানে তারা দাঁড় করিয়েছে, পিঠ দেখিয়ে না, সরাসরি মোকাবেলা করার একটা শক্তি উপস্থাপন করেছে। সেটা আরও 20-25 বছর আগে ডুয়ান ইভান্স তার বই উল্লেখ করেছে। সেটার বাস্তব স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক এই সাম্প্রতিক সময়ের যে বন্যা হয়েছে, সেটার ভারত যে বন্যার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে মারার চেষ্টা করছে, সেটার প্রেক্ষাপটে এই স্লোগানটা আর বাস্তবতা খুঁজে পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলা এমনভাবে উপস্থাপিত হয়ে আসছে, পরবর্তী সময়ে যখন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কে যখন এই বিষয়গুলো সামনে আসবে, তখন এটার এই অঞ্চলের মানুষ এবং ওই অঞ্চলের ওই অঞ্চলের প্রতি যে ভারত বিদ্বেষী এই বিষয়গুলো আমাদের যেই সমস্যাগুলো দ্বিপাক্ষিক সমস্যায় বা রূপান্তরিত হচ্ছে, সেইগুলোর সাথে অনেকটা কানেক্টিভিটি বা যোগসূত্র আছে বলে আমরা এখন যখন গবেষণা করে জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি, তখন এর মধ্যে খুঁজে পাই। পরবর্তী সময়ে অনেকের কাছে এখন প্রশ্ন আসছে যে আরেকটা বিষয় এখানে উপস্থাপন করি, তাহলে এটার সমাধান কি হতে পারে, ফারাক্কাবাদের সমাধানটা আসলে কি হতে পারে। ফারাক্কাবাদের সমাধান হচ্ছে কি, প্রথমত চায়না, আমরা তিস্তা চুক্তি আলোচনা করার সময়, তিস্তা ব্যারেজ আলোচনা করার সময় বলেছি, যদি বাংলাদেশ যদি এই মুহূর্তে ইন্ডিয়াকে রুখে দিতে চায়, ভারতকে রুখে দিতে চায় যে তাদের এই ফারাক্কাবাদ তারা ভাঙবে না, তারা এটা তাদের আধিপত্য বিস্তার করবে, তারা এটা কোনো মতে ভাঙবে না, তারা রাজনৈতিকভাবে তারা এটা করবে, মোকাবেলা করবে, ভূরাজনৈতিকভাবে তারা এটা সারা জীবন বাংলাদেশের প্রভাব বিস্তার করবে, এরকম একটা তারা যদি চিন্তা ভাবনা করে থাকে, তাহলে বাংলাদেশের প্রয়োজন হবে, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, বাংলাদেশ যদি মনে করে তিস্তা চুক্তিতে চায়না যে প্রকল্প হাতে নেয়ার বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাব যদি বাংলাদেশ এখন গ্রহণ করে থাকে যে ওই জায়গাতে তিস্তা চুক্তিতে চায়নাদের যে প্রকল্প, সেই প্রকল্প আমরা মহাপরিকল্পনা হাতে নিব, বাংলাদেশ চায়নাকে এই অঞ্চলে এসে ওই বিনিয়োগ করার সুবিধা দিব, অবকাঠামোগত উন্নয়ন করবে, শিল্প অঞ্চল গড়ে তুলবে, এই জায়গায় চায়না একটা তাদের অর্থ ব্যবহার করে আমাদেরকে এই জায়গাতে এসে তিস্তাতে এসে চায়না যখন একটা অবস্থান নেবে, তখন ভারত তাদের জায়গাগুলোতে অনেকটা সোচ্চার হয়ে যাবে, এবং তারাও চিন্তা করবে যে যদি এই জায়গাতে যদি চায়না চলে আসে, তাহলে আমাদের বিপদ বাড়তে পারে। সেটার প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের কথা শুনতে অনেকটা রাজি হবে বলে এটা আমার পার্সোনাল অভিমত।
পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে কি দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের সমাধান নিহিত কিনা। অনেকেই এখন প্রশ্ন উঠেছে যে ফারাক্কা বাঁধের পরে আমরা আরেকটা বাঁধ নির্মাণ করে দিব, দ্বিতীয় ফারাক্কা সেতু বাঁধ নির্মাণ করব। বাস্তবতা হচ্ছে কি দ্বিতীয় ফারাক্কা বাঁধ আমরা নির্মাণ করেও কোনো লাভ নেই। কারণ হচ্ছে কি ফারাক্কা বাঁধ নির্মাণ করার জন্য আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করার পরেও আমরা এই বাঁধ দিয়ে পানি আসার যে প্রবণতা সেটা ঠেকাতে পারবো না। কেন পারবো না? যদি ফারাক্কা বাঁধ প্রথমটা এখানে যদি আমরা দ্বিতীয় ফারাক্কা বাঁধটা এই জায়গাতে নির্মাণ করি বাংলাদেশের অঞ্চলে, আমরা তো আর ওদের দেশে গিয়ে ফারাক্কা বাঁধ নির্মাণ করতে পারবো না। আমাদের এলাকায় যদি ফারাক্কা বাঁধ নির্মাণ করি সেক্ষেত্রে কি হবে, বর্ষাকালে যে ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিবে তারা আমরা এটা ব্লক করার চেষ্টা করব। কিন্তু যে যতটুকু পরিমাণ আমরা ব্লক করব তার বাইরে বিস্তীর্ণ এলাকায় এসে এই বাঁধটা আরও পানি বিশাল আকারে বন্যায় প্লাবিত হয়ে যাবে, যেটার কারণে বিভিন্ন বাংলাদেশের অনেকগুলো গ্রাম পানিতে ডুবে যাবে এবং অনেকগুলো পরিবার গৃহহীন হয়ে যাবে, বিভিন্ন বন্যায় প্লাবিত হবে। এটা একটা বিষয়। আর হচ্ছে কি এই বাঁধটা দিয়ে যে টাকা অর্থ খরচ হবে সেই অর্থর আলোকে ওটা থেকে আমি আউটপুট পাচ্ছি কিনা, অতটুকু আমি 10 টাকা খরচ করলে 12 টাকা পাচ্ছি কিনা, বরঞ্চ আরও ক্ষতির সম্মুখীন বেশি হব। এবং শুষ্ক মৌসুমে কি হবে, এখান থেকে তো পানি আসছে না, শুষ্ক মৌসুমে এদিকে নিচে আরও পানি কমে যাবে। সেক্ষেত্রে আমার যে পদ্মা নদী আছে সেই নদীর যে গতিপথ সেটা তো হারাবেই। পদ্মা নদীতে যে পানি পরবর্তীতে যে এলাকাগুলো আছে আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় সেটার পরিমাণ আরও দিন দিন বৃদ্ধি পাবে। সো দ্বিতীয় ফারাক্কা বাঁধ বলতে কোনো বাঁধ আমরা এই অঞ্চলে নির্মাণ করতে এটা আদৌ সম্ভব না। একটাই সম্ভাবনা আছে, বাস্তবতা একটা সম্ভাবনা, সেটা হচ্ছে কি যদি চায়নাকে আমরা তিস্তাতে অবকাঠামোগত এবং তিস্তা বাদেই যদি মহাকরি প্ল্যান তাদেরকে আমরা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি, তখন হয়তো ভারত বলবে যে আপনারা তিস্তাতে চায়নাকে ইয়া দিয়েন না, আমরা ফারাক্কা বাঁধ গেট খুলে দিব বা আমরা এটা ভেঙে ফেলবো, এরকম একটা চিন্তাভাবনা তারা করতে পারে। কেননা ফারাক্কা বাঁধ তিস্তাতে যদি চায়নাকে দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে যে 7 সিস্টার্স আছে সেই 7 সিস্টার্স চায়নার এবং বা অন্যান্য যে এলাকাগুলো আছে তাদেরও, বিশেষ করে চায়নার এখানে একটা প্রভাব বিস্তার করবে। কারণ এই দিকে হচ্ছে কি চিকেন নেক, শিলিগুড়ি করিডোর যে চিকেন নেক যেটার একমাত্র অঞ্চল এই জায়গায় হয়ে ভারতের যে প্রক্রিয়াটা সেটাতে চায়নার অবস্থান হলে ইন্ডিয়া অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। কারণ ইন্ডিয়ার অনেক ভিতরে চীনের অবস্থান চলে আসবে। বাংলাদেশের বন্ধুসুলভ আচরণ করলে ভারতের বিরুদ্ধে অনেক আগে থেকে তো বাংলাদেশ আছে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে চায়নাদের একটা সমঝোতা বা বন্ধুত্ব চুক্তি হলে ভারত অনেক ক্ষতির সম্মুখীন হবে। সো এটার প্রেক্ষিতে এটাই বোঝা যায়, চায়না যদি এই অঞ্চলে চলে আসে, ভারত এই ফারাক্কা বাঁধ, টিপাইমুখ বাঁধ, তিস্তা ব্যারেজ সবগুলা সমস্যার সমাধানে কিছুটা হলো নমনীয় হয়ে আমাদের সাথে একটা বৈরী আলোচনা না করে সমঝোতা স্মারকে পৌঁছাতে সক্ষম হবে। সো আজকে আমি আর কথা বাড়াবো না, অনেক আলোচনা হয়েছে। আপনারা যারা আমার এই ক্লাসটা দেখেছেন, আশা করি আমি ফারাক্কা বাঁধ নিয়ে ইনস অ্যান্ড আউটস, ভবিষ্যৎ কি, বর্তমান কি হতে পারে না হতে পারে, সবগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আপনার ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু যারা আছে, আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ক্লাস পছন্দ করেন, আমার পড়াশোনা বা আমার দেওয়া নোটসগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, তারা বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। সো আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তীতে আমরা 7 সিস্টার্স ভাঙার যে ক্লাস সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনায় আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।